আলোচনা শুরুর আগেই এখন আমি যে ভিডিওটি আপনাদের সামনে প্লে করতে চলেছি সেটা বহু দশক ধরে মানুষ মনে রাখবে, তাই ভিডিওটিকে প্রথমে দেখে নিন। भाईजान नूर खान बेस में आके गिरा है। ये अटैक हुआ है नूर खान बेस पे, बिल्कुल घर के सामने। अभी एक जहाज गुजर এখন যেমন এখানে পাকিস্তানের এই ছেলেটি বলছিল যে নূর খান বেসে আক্রমণ হয়েছে, তো এই নূর খান বেস পাকিস্তানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি যা রাওয়ালপিন্ডিতে অবস্থিত। আর রাওয়ালপিন্ডি হলো পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কেন্দ্র, সেখানেই পাকিস্তান মিলিটারির হেডকোয়ার্টার অবস্থিত এবং সেই জায়গাতেই ভারতীয় যুদ্ধবিমান গিয়েছিল, মিসাইল ছুঁড়েছে এবং খুব খারাপভাবে পাকিস্তানের এই বিমান ঘাঁটি ধ্বংস করে ফিরে এসেছে। আর একমাত্র এই ঘাঁটি নয়, ভারত পাকিস্তানের মোট 3টি বিমান ঘাঁটি একসঙ্গে ধ্বংস করেছে। এখন ভারত এই বিষয়ে নিশ্চিতভাবে ঘোষণা দেবে 10টায়, তবে গত রাতেই পাকিস্তানের ডিজিআই এসপিআর মানে পাকিস্তান মিলিটারি মুখপাত্র সামনে এসে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, ভারতের যুদ্ধবিমান এসেছিল এবং তারা ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করে গিয়েছে। পাকিস্তান এই পরিস্থিতিতে নিজেদের সম্পূর্ণভাবে দুর্বল অবস্থায় দেখতে পাচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো পাকিস্তানের মিলিটারি মুখপাত্র ডিজিআই এসপিআর কি বলছে, তারপর আমরা আরও বিস্তারিতভাবে জানব যে পাকিস্তানের ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলায়। দেখুন সেই ভিডিও। अपनी नंगी जारियत को जारी रखते हुए कुछ देर कबल उसने अपने तैयारों से फ़ज़ा से ज़मीन पर मिज़ाइल दागे हैं। नूर खान बेस पाकिस्तान एयरफोर्स की मुरीद बेस और शोरकोट बेस को निशाना बनाया गया है। अब तक की इत्तलात के मुताबिक अल्हम्दुलिल्लाह एयरफोर्स के एसेट्स तमाम महफूज हैं। এখানে ডিজিআই এসপিআর এর মুখ দেখে মনে হচ্ছিল যেন সে ঘুমিয়েছিল আর কেউ তাকে ডেকে তুলেছে, ওট ওট ওট, আবার হামলা হয়ে গিয়েছে, এবার মিডিয়ার সামনে দাঁড়াতে হবে। তারপর তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর সে বলছে হ্যাঁ জি, আমাদের 3টি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে, সেখানে হামলা হয়েছে, কিন্তু ঘাঁটিগুলো একেবারে ধ্বংস করা হয়নি। কিন্তু দূর থেকে দেখলেই বোঝা যাচ্ছে পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোতে কতটা বড় আগুন লেগেছে। ছবিতে যেটা দেখছেন এটা তাদের একটি ট্রান্সপোর্ট বিমান যা একেবারে একদম খারাপভাবে ধ্বংস হয়ে গেছে। এই বিমানটির নাম হচ্ছে C-130। এটি একটি পরিবহন বিমান যা তৈরি করে লকহিড মার্টিন। দূর থেকে দেখলেই মনে হচ্ছে এই বিমানটার অবস্থা একেবারে শেষ। এত বড় আগুন, এত ধ্বংস একটা বিমান ঘাঁটিতে, মানে এরকম ক্ষয়ক্ষতি হলে কোনো দেশই এটা বলতে পারে না যে কিছুই হয়নি। সুতরাং পাকিস্তানের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ভারত সরকার রাত 10টায় বিস্তারিতভাবে জানাবে যে কিভাবে আমরা পাকিস্তানের বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করে এসেছি। পাকিস্তান বলছে 3টি ঘাঁটি ধ্বংস হয়েছে, কিন্তু সম্ভবত সংখ্যাটা আরও বেশি। এখন 3টি হোক বা তার থেকেও বেশি, যতগুলোই ধ্বংস করা হয়েছে ভারত সরকার তার সম্পূর্ণ বিবরণ রাত 10টায় জানাবে। কিন্তু তার আগে পর্যন্ত পাকিস্তান নিজেই যতটুকু স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ একটা হামলা হয়েছে, সেটা এখন আমি আপনাদের জানাচ্ছি। এটা একেবারে 100% নিশ্চিত তথ্য, আমি যা বলছি প্রমাণিত সত্য। তবে হ্যাঁ, পাকিস্তান অবশ্যই তাদের ক্ষতির পরিমাণ লোকাবে, ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রকাশ করবে না। এই যে 3টি বিমান ঘাঁটির কথা বলা হচ্ছে, প্রথমটি হলো পাকিস্তান এয়ারফোর্সের নূর খান বেস, যেটি রাওয়ালপিন্ডিতে অবস্থিত। আর রাওয়ালপিন্ডিকে বলা হয় পাকিস্তানের সবচেয়ে নিরাপদ অঞ্চল। কিন্তু যখন আপনারা চীনা এয়ার ডিফেন্স সিস্টেম কিনে এনে তা নিজেও ভালোভাবে ব্যবহার করতে জানেন না, তখন তো এমন ঘটনা ঘটবেই, তাই না? পাকিস্তান আগেও মিথ্যে বলেছিল। ওরা বলেছিল ভারতের ড্রোন যখন এসেছিল এর আগের বার, তখন আমরা ইচ্ছা করে আক্রমণ করিনি, কারণ আমরা চাইনি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় কি লাগানো আছে সেই সব গোপন বিষয় ফাঁস হয়ে যাক। বাহ, বেশ ভালো কথা। তাহলে সেই সব করে কি পেলেন? না তখন ড্রোন আটকাতে পারলেন, না এখন যুদ্ধবিমান, না মিসাইল। সুতরাং এখন আর কোনো অজুহাত পাকিস্তানের হাতে নেই। এখন কোনো পাকিস্তানি আর এটা ব্যাখ্যা করতেও পারবে না যে যখন ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে ঢুকে গিয়েছিল তখন আসলে ওরা কি করছিল। এটা একেবারে অযোগ্যতা, একটা বিশাল ভুল। চীনা এয়ার ডিফেন্স সিস্টেম কেনা
পাকিস্তানের জন্য ছিল এক ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত। আর সেই কারণেই পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশ সাধারণত চীনের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম একেবারে কিনতে চায় না। তো একটা তো হলো এই নূর খান বেস, এর অবস্থা খুবই খারাপ, যেমনটা ভিডিওতে দেখা গেছে। ভারতীয় বায়ুসেনা এখানে একেবারে ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে। এরপর আছে মুরিদ বেস, এই ঘাঁটিটিও আপনার ভারতীয় বায়ুসেনা ধ্বংস করে দিয়ে এসেছে। তারপর আছে রফিকি এয়ারবেস, এটাও পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এখানে একটা জিনিস বিশেষভাবে মনে রাখতে হবে যে নূর খান বেস ভারতের সীমান্ত থেকে প্রায় 150 কিলোমিটার দূরে, আর এই মুরিদ এয়ারবেস ভারতীয় সীমান্ত থেকে আনুমানিক 160 থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত, আর রফিকি এয়ারবেস প্রায় 270 কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত থেকে। তাই এটা পরিষ্কার যে এবার ভারত শুধু সীমান্তের কাছাকাছি দাঁড়িয়ে হামলা চালায়নি, সরাসরি পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করে হামলা চালিয়ে এসেছে। তাই এখন প্রশ্ন উঠছে, এই ফাইটার জেটগুলো কোন মডেলের ছিল, সুখোই নাকি রাফেল ছিল? এ বিষয়ে স্পষ্ট তথ্য 10টাতে জানা যাবে। তবে এটা নিশ্চিত যে আমাদের বায়ুসেনা গিয়েছিল, কারণ 270 কিলোমিটার দূরে এত নিখুঁত এয়ার টু গ্রাউন্ড আক্রমণ তখনই সম্ভব যখন যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের ভিতরে ঢুকেছিল। আর এদিকে পাকিস্তান তো নিজের মুখেই স্বীকার করেছে যে তাদের ওপর এয়ার টু গ্রাউন্ড আক্রমণ হয়েছে। তাই এক কথায় বললে পাকিস্তান এখন পুরোপুরি এক্সপোজ হয়ে গিয়েছে ভাই, এখন আর কিছু লোকানোর মতো নেই ওদের কাছে। তবে হ্যাঁ, এখন পাকিস্তান এর জবাবে নিজস্ব একটা অপারেশন শুরু করেছে এবং তারা সেই অপারেশনের একটা নামও রেখেছে। ভারতের অপারেশনের নাম ছিল অপারেশন সিন্দুর, আর পাকিস্তানও এখন তাদের নিজস্ব অপারেশন চালু করে দিয়েছে, যার অধীনে তারা ভারতের উপরে আক্রমণও শুরু করে দিয়েছে। আর এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো তারা নিজেদের এই অপারেশনের নাম রেখেছে বুনিয়ান উন মারসুস মিলিটারি অপারেশন। আর এই বুনিয়ান উন মারসুস এর মানে হচ্ছে একটা মজবুত গঠন, একটা শক্তপোক্ত দেয়াল যেটা কেউ ভেদ করতে পারবে না। বাউন তো কি নাম রেখেছে, শুনলেই হাসি পায়। ভারতের হামলা থেমে নেই, একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ভারত, আর পাকিস্তান কিছুতেই তা থামাতে পারছে না, অথচ অপারেশন নাম মজবুত গঠন। এই জন্যই হাসিটা বেশি পাচ্ছে। এছাড়াও সম্প্রতি পাকিস্তানের এক মিলিটারি অফিসার এমন এক কথা বলেছে যা শুনলে হাসি আরও বেশি পাবে, কারণ পাকিস্তান নাকি হাইপারসনিক মিসাইলও আটকাতে পারবে। তাদের কাছে এত উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম আছে। মানে কতটা বেঈমান মিথ্যুক হলে এমন কথা বলা যায়, যা খুশি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন সেই ভিডিও ক্লিপটি। Broad guideline that the Pakistan Air Force air defense system is pretty capable of handling high speed, long range vectors, even hypersonic weapons. So this should be pretty comforting to everybody inside Pakistan. এখানে মহিলা সাংবাদিকের মুখ দেখলেই বোঝা যাচ্ছিল যেন বলছে এই লোকটা কি সত্যি বলল, হাইপারসনিক অস্ত্র আটকাতে পারবে। আসলে ঘটনা হলো, এক সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনারা কি এখনও আপনাদের এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আত্মবিশ্বাসী? কারণ একের পর এক সীমা লঙ্ঘন হচ্ছে, ভারতের ড্রোন আসছে, মিসাইল আসছে, মানে পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম বুঝতেই পারছে না, ঠিকমতো কাজই করছে না, কখন কোথায় কে এসে যাচ্ছে। সেখানে ওই মিলিটারি অফিসার আত্মবিশ্বাস দেখাতে গিয়ে কি বলল সেটা তো আপনারা শুনলেন। আর এভাবে যদি কেউ বলে আমরা হাইপারসনিক মিসাইল আটকাতে পারবো, তাহলে সেটা হাসির খোরাক ছাড়া আর কিছুই না। কারণ S-500 আমাদের কাছে আছে 400, 500 মিসাইল ডিফেন্স সিস্টেমও পর্যন্ত খোলাখুলি এটা বলে না যে হাইপারসনিক মিসাইলকে আটকানো যাবে। সেখানেও বলা হয় কিছু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে হয়তো S-500 পারতে পারে। আর পাকিস্তান এই চীনা তৈরি HQ-9 সিস্টেম নিয়েই দাবি করছে আমরা হাইপারসনিক অস্ত্রও ঠেকাতে পারবো। এই জন্যই আমি বলি, পাকিস্তানের সরকার আর তাদের সেনাবাহিনী নিজের জনগণকে ধোঁকা দিচ্ছে, ঠকাচ্ছে। পাকিস্তানের সরকার আর সেনাবাহিনী পুরো দেশকে বোকা বানাচ্ছে এইসব বাজে কথা শুনিয়ে। যেমন আমরা হাইপারসনিক অস্ত্র ঠেকাতে পারবো, যে একটু প্রতিরক্ষা নিয়ে পড়াশোনা করেছে, একটু জ্ঞান রাখে, সে শুনলেই বলবে যে ভাই এটা একটা ডাহা মিথ্যে কথা। এখন
পাকিস্তান যে নতুন অপারেশন শুরু করেছে বুনিয়ান উন মারসুস, এই নাম নিয়েও অনেকে হাসাহাসি করছে। কারণ যখন তোমরা মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় তোমাদের কাজ করছে না, তখন এরকম নাম রাখার মানেটা কি? আর এই অপারেশনের মধ্যে পাকিস্তান একটা, এই বুনিয়ান উন অপারেশনের মধ্যে পাকিস্তান একটা মিসাইলও ছুড়েছিল দিল্লির দিকে। এটা অবশ্যই একটা বড় ঘটনা। যদি এই মিসাইল দিল্লিতে আঘাত করত, তাহলে পাকিস্তান আর 1-2 দিনের বেশি টিকে থাকতো না, থাকতো কিনা সন্দেহ। কিন্তু বর্তমান সময়ে ভারতীয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী, এতটাই কার্যকারী যে সেটা ঠিক সময়ে প্রতিরক্ষা দিতে সক্ষম হয়েছে। যেমন আমাদের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, S-400 ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের এই যে হামলাটা হয়েছিল দিল্লিতে, পাকিস্তানের ফতেহ 2 মিসাইল এসেছিল, তবে সেই মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দিয়েছে। নয়তো দিল্লির অবস্থা এত সময় আপনাদের সামনে হেডলাইন হতো, তাই না? কিন্তু হেডলাইন হয়নি, মানে ভারতীয় ডিফেন্স সিস্টেম সেটাকে নিউট্রালাইজ করে দিয়েছে। দিল্লির দিকে ছোড়া হয়েছিল, কিন্তু মাঝপথেই বিস্ফোরিত হয়ে গিয়েছে। এখন পরিস্থিতি এমন যে পাকিস্তানের প্রপাগ্যান্ডা এতটাই দুর্বল হয়ে গেছে যে ভাই কেউই আর বিশ্বাস করছে না। একদিকে রিপোর্ট আসছে যে পাকিস্তানের এখন এই সংঘাত চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আর তেমন কিছু বাকি নেই। বাইরের চাপ বেড়েই চলেছে। G7 দেশের সবাই মিলে পাকিস্তানের উপরে চাপ দিচ্ছে যেন আর উত্তেজনা না বাড়ানো হয়। তারা বারবার বলছে যে আর না হলে এরপর আমরা বাঁচাতে আসতে পারবো না। অন্যদিকে আসিফ মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, চাইছে অন্তত জনগণের সামনে মুখটা দেখানোর মতো কিছু একটা অর্জন হোক, কিন্তু সেটাও তেমনভাবে হচ্ছে না। তাই শেষমেশ এরা ঘুরে ফিরে জম্মুতে আর্টিলারি দিয়ে হামলা করছে, মানে ওই বোফোর্স কামানের মতো গোলাগুলি করছে, ড্রোন দিয়ে গুলি ছুটছে নিরীহ সাধারণ মানুষদের লক্ষ্য করে। এখানে আমাদের ফিরোজপুরের কিছু মানুষকে মেরে ফেলেছে, পাঞ্জাবে কিছু মানুষ আহত হয়েছে। এটাই এখন এদের সামর্থ্য, এইটুকুই করতে পারছে। এর বাইরে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল, ফাইটার জেট সবই অকার্যকর হয়ে গেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে। তবে হ্যাঁ, আর একটা খবর, এখন এমনও রিপোর্ট আসছে যে শ্রীনগরের আকাশে পাকিস্তানের ফাইটার জেট একটি ভূপাতিত করা হয়েছে। তবে আমি সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও একটু সময় নেব। এখন রাত 10টার দিকে সম্ভবত সেই বিষয়ে কিছু নিশ্চিত তথ্য চলে আসতে পারে। যদি সেটা সত্যি হয়, তাহলে এটা ভারতের জন্য একটা বড় জয় হবে। তাই সামনে আরও বড় বড় আপডেট আসতে চলেছে। পরবর্তী নতুন কিছু হলে আমি আবার আপডেটেড ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ আপনাদের সকলকে।